আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভে কে কে যুক্ত আছেন একটু সারা শব্দ দেন। আমরা ক্লাস শুরু করতেছি। কে কোথা থেকে দেখছেন ক্লাসগুলো একটু শুধু কমেন্ট করে দেন, নাম লিখবেন, প্লাস পাশে আপনার জেলার নাম লিখবেন। আজকে কী বিষয়ে আলোচনা করব অলরেডি আপনাদের চোখের সামনে ভেসে উঠে গেছে। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে টেন্স। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টেন্স। টেন্স সম্বন্ধে আজকের এই আলোচনা আপনাকে টেন্স বিষয়ে কখনো আর উদ্বিগ্ন করবে না, চিন্তিত করবে না। ফর কাইন্ড ইউর ইনফরমেশন, টেন্স বাংলা ইংরেজি গ্রামারে এমন কোনো টপিক নেই যেখানে টেন্সের ব্যবহার হয় না। হাতে গোনা 3-4টা টপিকে শুধু টেন্সের ব্যবহার নেই, তাছাড়া প্রত্যেকটা টপিকে টেন্সের ব্যবহার প্রয়োজন, টেন্সের ব্যবহার আছে। তো সে সম্বন্ধে আজকের আলোচনা। সহকারী শিক্ষক নিবন্ধনে টেন্সের 2টি টেন্স থেকে এক্সাম্পল থাকে, সেটাকে চেঞ্জ করতে বলা হয়, পরিবর্তন করতে বলা হয়। হয়তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার বা উদাহরণ দেওয়া থাকবে, অপশনে বলা হবে যে কোনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল, সেটা আপনাকে বের করতে হবে। তো এই জন্য করে টেন্স শিখতে হবে। প্লাস রাইট ফর্ম অফ ভার্ব নামে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, যেখান থেকে সহকারী শিক্ষক নিবন্ধনে 4-5টির বেশি কোশ্চেন আসে। 4-5টি কোশ্চেন রাইট ফর্ম ভার্ব থেকে থাকে। তো রাইট ফর্ম ভার্ব থেকে 4-5টি কোশ্চেন থাকা, এটা বলতে গেলে অনেক বড় একটা ব্যাপার। আমাদের পাস মার্কের জন্য অনেক হেল্প বা সহায়ক একটা টপিক হচ্ছে রাইট ফর্ম ভার্ব। আর সেই রাইট ফর্ম ভার্ব আপনি টেন্স ছাড়া, উইদাউট টেন্স, কোনোভাবেই বুঝতে পারবেন না যে রাইট ফর্ম ভার্ব কী। রাইট ফর্ম ভার্ব পড়তে হলে অবশ্যই টেন্সের প্রয়োজন। তো এই জন্য করে আমরা আজকে ক্লাসে আলোচনা করব টেন্স এর প্রকারভেদ, আর যতদূর করা যায় ইনশাআল্লাহ 40-45 মিনিট যতটুকু করা যায় ক্লাসটা আমরা আগায় নেব ইনশাআল্লাহ। তো প্রথমে আসি, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। সহকারী শিক্ষক নিবন্ধনের পাশাপাশি যারা বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা অলরেডি বুঝে গেছেন যে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে টেন্স শব্দটি। টেন্স শব্দটি কোন ভাষার শব্দ আমি সেটা এখানে লিখে দিয়েছি। প্রত্যেক দিনের ন্যায় আজকেও ঠিক একই অবস্থায় যেটা নীল কালার দিয়ে বলে দিব, সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়, সহকারী শিক্ষক নিবন্ধনের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। আর লাল দিয়ে যেটা চিহ্ন করে দিব সেটা হচ্ছে সহকারী শিক্ষক নিবন্ধনের জন্য এবং প্রভাষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর মনে রাখবেন, আমরা এখানে আলোচনা তুলে ধরেছি একদম সহজ সাবলীল ভাষায়। তারপরেও কোনো বুঝতে সমস্যা হলে সরাসরি কমেন্টে বলবেন, স্যার এটা বুঝতেছি না, এটা একটু বুঝিয়ে দেন। আমি চেষ্টা করব সেটি বুঝিয়ে দেওয়ার জন্য। এবং যখন আপনারা লিখবেন আমি বুঝেছি, বুঝতে পেরেছি, তখনই ওই টপিকটা বাদ দিয়ে আমরা পরের দিকে আগাবো, তাছাড়া আগানো সম্ভব নয়। আচ্ছা, তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টেন্স। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস টাইম শব্দ থেকে এসেছে। কেউ বলছে টেম্পাস থেকে আসছে, কেউ বলছে টাইম শব্দের পরিবর্তে টেন্স আসছে। টাইম মানেই কিন্তু কাল বা সময়। তো এখানে বলছে টেন্স এর বাংলা অর্থ হচ্ছে কাল, সময়, মুহূর্ত, ঘটে যাওয়া ঘটনার সময়। তাই টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। ইংরেজি ভাষার প্রাণ বলা হয় টেন্সকে। আপনি যে কোনো কথা বলেন, আপনি ক্রিয়ার ব্যবহার করবেন। যেমন আমরা একটু আগে নামাজ পড়ে আসলাম, তারপরে হয়তো ভাত খেলাম, ভাত খেয়ে এসেছি, ঘুমাবো, এগুলো সমস্ত কিছু ক্রিয়া। বাংলায় যাকে ক্রিয়া বলা হয়, ইংলিশে তাকে টেন্স বলে, আরবিতে তাকে ফেল বলে। ফেল, ফা আইন লাম। আমরা যারা সহকারী মৌলবীর প্রিপারেশন নিচ্ছি তারা খুব স্পষ্টভাবেই জানি ফেল কাকে বলে, টেন্স কাকে বলে এবং ক্রিয়া কাকে বলে। ক্রিয়া হচ্ছে বাংলা রূপ, আরবি হচ্ছে ফেল, আর ইংলিশ হচ্ছে
টেন্স। আচ্ছা, তো এখন এই ক্রিয়ার কাজটা যে করা হবে সেই টেন্স, এটা ঠিক আমাদেরকে রূপান্তরিত করতে হবে। যে কীভাবে আপনি প্রত্যেকটা টেন্সের কাজ থাকে, ভার্বের যেটা কাজ বলি, ঠিক সেই কাজটা আমাদেরকে সমাধান করতে ভার্বের সাহায্য নিতে হয়। আর এই ভার্বের কাজটাই করে থাকে টেন্স। আচ্ছা, যেটাকে ইংলিশ গ্রামারে বলা হয় সোল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের আত্মা বলা হয়। নেট ভালো পাচ্ছেন না, এটা আমার সমস্যা না, আমার এখানে নেটের কোনো সমস্যা নাই, আপনার ওখানকার নেটের সমস্যা। একটু দেখেন, দরকার পড়লে রিফ্রেশ করে আবার ঢোকেন, তাহলেই হবে। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার কাল বা সময়কে টেন্স বলে। এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই, শুধু মনে রাখবেন টেন্স এমন একটি লেসন টপিক যা একাডেমিক লাইফ থেকে শুরু করে শেষ অবধি, একদম শুরু থেকে শেষ অবধি, আপনি ক্লাস 3, 4, 5 থেকে শুরু করে একদম অনার্স, মাস্টার, পিএইচডি, কথা বলার ক্ষেত্রে, ভাষা শিক্ষার প্রয়োজনের ক্ষেত্রে আজীবন পড়ে যেতে হয়। কাজেই পড়ে ফেলুন, কাজেই কোনো প্রকার বিলম্ব না করে টেন্স পড়ে ফেলুন, টেন্স সম্বন্ধে সঠিক ধারণা নিয়ে আসুন। আচ্ছা, সংজ্ঞা কাকে বলে, টেন্স কাকে বলে, এটা একটু শুনি। একটি কাজ গঠিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। ইংলিশে বলা হয় টেন্স ইজ দ্য টাইম হোয়েন আ টাস্ক টেক্স প্লেস। ঠিক আছে, সরাসরি প্রকারভেদে চলে যাই। প্রকারভেদ, টেন্স মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স। টেন্স মোটামুটি কয় প্রকার? 3 প্রকার। পরীক্ষায় আসে না, তবে মনে রাখা ভালো। আর এটা সবাই আমরা জানি, যেগুলো আমাদের হয়ে গেছে, বাবা মারা গিয়েছেন, আমরা মারা যাব, আমি ভাত খেলাম বা ভাত খাচ্ছি, এগুলো, তাই না? এইভাবে তো যেটা অতীতকাল সেগুলোকে আমরা বলবো পাস্ট টেন্স, যা অতীতে হয়ে গেছে। মামার বাড়িতে আম কুড়াতে সুখ, মামার বাড়ি আম কুড়াতে সুখ, এগুলো কি আগে কুড়াতাম, তো এগুলো পাস্ট টেন্স, তাই না? নিত্যবিত্ত পাস্ট টেন্স, আমরা সব জানবো ইনশাল্লাহ। তারপরে প্রেজেন্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স, যা হবে বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ফিউচার টেন্সের ব্যবহার খুবই কম আসে, তারপরেও পড়তে হবে, গুরুত্বপূর্ণ, তেমন মানে অবহেলা করার কিছু নেই। আচ্ছা, এরপরে প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। আমি একটু স্কিপ করে দেখিয়ে দিই। এই পাস্ট টেন্সটা দেখেন, এই পাস্ট টেন্স এটারও প্রকার, এটারও প্রকার, এটারও প্রকার, আবার আরেকটা এটারও প্রকার। এবার আসেন প্রেজেন্ট টেন্স, এই যে এটারও প্রকার, এটারও প্রকার, এটাও, এটা, এইভাবে করতে হয়। তারপরে ধরেন সাপোজ আরেকটা দিয়ে দিই, আপনার হচ্ছে কোন কালার দেওয়া যায়, সাপোজ ধরেন হলুদ দিয়ে দিচ্ছি। এখানে ফিউচার টেন্স এরকম, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পারছেন। এই 3টি টেন্সই আবার প্রত্যেকটার প্রকারভেদ হবে। কীভাবে তাহলে? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি স্ল্যাশ দিয়ে বুঝিয়ে দিয়েছি ইনডিফিনাইট এবং সিম্পল। অনেক সময় পাস্ট ইনডিফিনাইটকে সিম্পলও বলা হয়, আবার অনেক সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রোগ্রেস বলা হয়, মানে কন্টিনিউয়াস মানে প্রোগ্রেস, চলো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা সহজে শিখব কিভাবে কোনটা কোন টেন্স বলে। এখানে আমি লিখেও দিয়েছি, ইনডিফিনাইট টেন্সকে প্রেজেন্ট সিম্পল বলা হয়, বা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে প্রেজেন্ট প্রোগ্রেস বলে, এইভাবে আমি বুঝিয়ে দিয়েছি। কিন্তু এখানে সরাসরি চলে আসুন, ঠিক এরকম একই জিনিস। পাস্ট ইনডিফিনাইট, যাকে অন্য কথায় পাস্ট সিম্পল বলে, পাস্ট কন্টিনিউয়াস, যাকে অন্য কথায় পাস্ট প্রোগ্রেস বলে, একইভাবে আপনার সরাসরি দেওয়া আছে। তারপরে ফিউচার টেন্সও সেম, ফিউচার সিম্পল বলে, ফিউচার প্রোগ্রেস বলে। এবার আসুন টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে, যেগুলো আমাদের একটা বাধ্যতামূলক। নামাজ যেমন আপনাকে পড়তেই হবে, বাধ্যতামূলক, আল্লাহর সৃষ্টি হিসেবে আপনাকে তার দাসত্ব করতেই হবে, ঠিক ইংরেজি গ্রামার জানতে হলে, লিখিত পরীক্ষায় বা প্রিলি পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে এটা জানতেই হবে। তো এটা জানার জন্য করে আমাদের প্রথমে আসি, আমরা জানি যে টেন্স কয় প্রকার?
তিন প্রকার, সেই তিন প্রকারের মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটটাকে আমরা স্ট্রাকচারের সাহায্যে চিনে যাব। কি কি স্ট্রাকচার? স্ট্রাকচার মানে হলো বডি, আপনার কি কি শরীরে আছে। সাপোজ আপনারা যারা যুক্ত আছেন তাদেরকে আমি একটা ক্লু দেই, সেটা হলো যে আমার ব্যাক সাইড এবং সামন সাইড দেখে সহজেই কিন্তু চিনে যাবেন, দেখলে চিনে যাবেন এটা মাসুম স্যার। কীভাবে? মাসুম স্যারের মুখে দাঁড়িয়ে আছে, চুলগুলো খাটো, তারপরে এই যে জামা পরে, এগুলো স্ট্রাকচার, এগুলো হলো চেনার উপায়। ঠিক একই জিনিস বডি স্ট্রাকচারও ঠিক একই জিনিস, সেটা হলো টেন্সের স্ট্রাকচারও সেম। আপনাকে চেনার জন্য করে, একদম খুবই সুন্দর করে চেনার জন্য করে এখানে ক্লু দিয়েছি। সাবজেক্ট থাকবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং বাকি অংশ যদি থাকে, না থাকলে না থাকবে। ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পলে আমি একটা উদাহরণ খেয়াল করতে দেখি বা বলি, সেটা হলো হি রিডস আ বুক। এই হিটা সাবজেক্ট, রিডটা মূল ভার্ব, আর এসটা যুক্ত হয়েছে কেন সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি একটু পর। আর এ বুকটা হচ্ছে এই যে আমি এখানে বলেছি যদি বাকি অংশ থাকে, যদি বাকি অংশ থাকে সেই বাকি অংশটুকুই হচ্ছে এই যে এ বুক, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অবজেক্ট। কি বলে থাকি? অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটা চেনার উপায় আমাদেরকে আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চেনার উপায় হলো যদি প্রথম সেন্টেন্সে বা স্ট্রাকচারে সাবজেক্ট থাকে এবং ভার্বের ওয়ান থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং বাকি অংশ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা ফর্মুলা আছে যেটা আজীবন মনে রাখতে হবে, মনে না রাখলে আপনি এটা থেকে মার্ক পাবেন না। সে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, আমি লিখে দিয়েছি। নোটে বলে দিয়েছি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শোনেন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার কি, কোনগুলো? আমি এখানে একটু নিচের দিকে খুব সুন্দর করে পার্সনগুলো দেখে দিয়েছি, একটু নিচের দিকে আমি পার্সনগুলো দেখে দিয়েছি, সেগুলো আলোচনা করব, সমস্যা নেই। এই তো পার্সনগুলো, এই যে এখানে আমি আলোচনা করে দিব, সমস্যা নেই, জাস্ট অপেক্ষা করেন, একটু সময় দিতে হবে। কারণ অনেকেই আছে এগুলো হয়তো ভাবতেছেন যে এগুলো পড়ার কি দরকার, অনেক আগে পড়ছি, বাট অনেক আগে পড়ছেন, ভুলেও গেছেন। নতুন করে শিখলে, নতুন করে শুরু করলে আবার আপনার আয়ত্তে চলে আসবে। এই জন্য করেই সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। যে সকল ভার্বের শেষে ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স, ও থাকে, যে সকল ভার্বের শেষে এই যে এই চারটা পাঁচটা শব্দ থাকে, কি বলছি? ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স ও ও, এই কটা থাকলে সেগুলোর শেষে আমরা ইএস বসাবো। সেগুলোর শেষে কী বসাবো? ইএস বসাবো। মনে রাখবেন, শুধুমাত্র রুলসটা মনে রাখবেন, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর থার্ড পারসনের ক্ষেত্রে নিয়মটি কার্যকর হবে। কোন নিয়মটি? যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসবে, ভার্বের সাথে এস বা ইএস বসবে, অন্য কোনো ক্ষেত্রে হবে না। এবার আসেন কীভাবে চিনবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এগুলা। এর মধ্যে কিছু ফ্যাক্ট আছে, যেমন ভালো করে খেয়াল করুন। ফ্যাক্টগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রধানত ব্যবহার হয়ে থাকে চিরন্তন সত্য, একদম ইউনিভার্সাল ট্রুথ, সত্যই থাকে, ঐতিহাসিক সত্য। প্রত্যেকটার উদাহরণ দিব, উদাহরণে আপনি বুঝে যাবেন। ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ যাকে বলা হয়, অভ্যাসগত কর্ম যেটাকে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলা হয়। কোনো বক্তা বা লেখকের উক্তি বা কোটেশনের ক্ষেত্রে সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার করতে হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স স্যার এগুলো কী, এগুলোর একটু এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি, আবারও আমি এখানে লিখে দিয়েছি, খুব ভালো করে মনোযোগ দেবেন লাইনটা। সেটা হলো কি, মনে রাখবেন ভার্বের সাথে এস এইচ যোগ হলে সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে এস বা ইএস যোগ হলে সেটি প্লুরাল হয়। আবারও বলছি, মনে রাখবেন ভার্বের শেষে এস বা ইএস, ভার্ব কোনগুলো? যেগুলোকে আমরা ক্রিয়া বলি। আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি, তাই না?
ইংলিশে বলা হয় ইট, স্লিপ। তো এই শব্দগুলোর শেষে যেগুলোর শেষে এস বা ইয়েস বসবে সেগুলো সিঙ্গুলার। আর নাউনের শেষে যেমন বয়েজ, গার্লস, তাই না, শেষে যেগুলো নাউনের শেষে যেগুলো এস বা ইয়েস যোগ হয় সেগুলোকে প্লুরাল বলা হয়, সেগুলো প্লুরাল হয়ে থাকে। আচ্ছা, এবার আসুন কিছু উদাহরণ আমি এখানে দিয়েছি যে কোনটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, কোনটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, কোনটি হিস্টোরিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য, তাই না, তারপরে কোনটি নিয়ার ফিউচার, এগুলো আমি উদাহরণ দিয়েছি। ভালো করে খেয়াল রাখবেন, এরকম যেগুলো হবে সবগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সবগুলো এইভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রথমে আসুন রুলস, উদাহরণ নাম্বার 1, আই টেক এক্সারসাইজ রেগুলারলি। আই টেক এক্সারসাইজ রেগুলারলি, আমি নিয়মিত ব্যায়াম করি। এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। নিয়মিত মানে গতকালও করছি, তার আগের দিনও করছি, তার আগের দিনও করছি, আজকেও করতেছি। এগুলোকে বলা হয় আই টেক এক্সারসাইজ রেগুলারলি। আমি রেগুলার সাইকেল চালাই, আমি রেগুলার বাজারে যাই, আমি রেগুলার কোরআন পড়ি। তাহলে কি হবে? আই রিড তারপরে কোরআন রেগুলারলি, আমি রেগুলার নিয়মিত কোরআন পড়ি। আই রিড কোরআন রেগুলারলি। এইভাবে প্রত্যেকটা শব্দ, ঠিক আছে, প্রত্যেকটা শব্দ যুক্ত হবে। তারপরে এবার আসুন আরেকটা কি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যারা মুসলিম তারা পড়ে থাকে দে টেক সালাত রেগুলারলি। যারা মুসলিম তারা কি রেগুলার নামাজ পড়ে। এবার আসুন আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার কি আর প্লুরাল কি, এটা বোঝানোর একটা কথা ছিল, হয়তোবা ভুলে গেছেন, একটু আগেই বলেছি, একটু খেয়াল করে দেখুন। এই যে হি আর শি আর রহিম, আরেকটা হচ্ছে ইট, এই শব্দগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। মানে এই চারটার ক্ষেত্রে, এই চারটা যদি কোনো সেন্টেন্সে দেখেন আর সেই সেন্টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে সেই টেন্সে এই যে ভার্বটা, এই যে দেখুন টেক্স শব্দটাতে এস বসেছে। টেক্স শব্দটাতে কি বসেছে? এস। কেন বসেছে দেখেন, আর বাকি কোথাও নাই। হয়তো বলবেন স্যার দ্য কাউ গিভস, এখানে তো আছে। আচ্ছা, দ্য কাউয়ের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয় ইট প্রোনাউন ব্যবহার করা হয়, আই আর টি, ইট প্রোনাউন ব্যবহার করা হয়, এই জন্য করেছি। তারপরে দ্য সান রাইজেস, এই যে রাইজেস এখানে আসছে। দ্য সান পৃথিবীতে একটাই মাত্র আছে, সূর্য, আর এটা সিঙ্গুলার, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এই সেন্টেন্সটার দিকে খেয়াল করেন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তো এর মানে কি? এটা ইউনিভার্সাল ট্রুথ, প্রত্যেক দিনই হয়। যেদিন সূর্য পূর্ব দিকে আর উঠবে না সেদিন বুঝতে হবে কিয়ামত শুরু হয়ে গেছে। তার মানে কি ইউনিভার্সাল ট্রুথ, বৈষয়িক সত্য, তাই না? তো এই উদাহরণগুলো খেয়াল রাখবেন। তারপরে শাহজাহান বিল্ডস, এই যে বিল্ডস ভার্বের সাথে এস বা ইয়েস বসেছে। কেন বসেছে? কারণ শাহজাহান একজন ব্যক্তি, আর সেই ব্যক্তির নামের পরিবর্তে কি বসে? হি বা শি বসে। আর হি বা শি যে নাউনগুলোর পরিবর্তে বসানো যায়, সেই নাউন বা প্রোনাউনের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে অবশ্যই এস বা ইএস বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার উদাহরণগুলো খেয়াল করি। আচ্ছা, উদাহরণগুলো কি বলছি আমি এখানে? বলছি প্রথমত বলেছি যে হচ্ছে আই টেক এক্সারসাইজ রেগুলারলি। আমি আরও নিচে ক্লু দিয়ে দিব যে কোন শব্দটার কারণে আপনি চিনবেন এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, কোনটা কন্টিনিউয়াস, চিনে যাবেন, সমস্যা নেই। আই টেক এক্সারসাইজ রেগুলারলি শব্দটা আসছে এক, এটাকে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলে, অভ্যাসগত কর্ম। অভ্যাস মানে অভ্যাস, আপনি রেগুলার করেন, প্রত্যেক দিনের অভ্যাস। যে নামাজ, হায়দার ভাই রেগুলার নামাজ পড়ে, রেগুলার আজান দেয়, তাই না, এগুলো হচ্ছে রেগুলারলি, এটা হচ্ছে রেগুলারলি, নিয়মিত। তো এটাকে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম। তারপরে কি, এই যে এখানে দেখুন এই যে দে শব্দটা আছে, এটা কিন্তু প্লুরাল। দে শব্দের অর্থ কি আপনারা হয়তো জেনে থাকবেন, দে মানে তারা। আচ্ছা, তারা কয়জন মিলে হয় বলেন তো? একজনে কি কখনো তারা হয় না? 2-3 জন মিলে, সে, আমি, তুমি, 2-3 জন মিলে হলে তখন হয় কি? তারা, তাই না? 2-3 জন থাকলে 2-3 জন ছাত্র একসাথে নামাজ পড়তে যাচ্ছে, তখন কি বলি আমরা? দে টেক সালাত রেগুলারলি, তারা নিয়মিত নামাজ পড়ে, তারা ছাত্ররা নিয়মিত নামাজ পড়ে। তাহলে এখানে এই যে ছাত্ররা নিয়মিত নামাজ পড়তেছে, এই দে শব্দটা দ্বারা বোঝাচ্ছে এটা হলো প্লুরাল শব্দ। তো প্লুরাল শব্দের সাথে ভার্বও প্লুরাল হবে, কারণ আমরা একটু আগে জানলাম ভার্ব প্লাস এস যদি যুক্ত হয় বা ইএস যুক্ত হলে সেটাকে কি হবে? সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। আর যদি টেক শব্দটার সাথে এখানে এস বা ইএস নাই, তার মানে টেক শব্দটাও প্লুরাল, দে শব্দটাও প্লুরাল। আচ্ছা, এরপরে এখানে সরাসরি চলে আসি। এরপরে আসছে এই যে দে টেক সালাত রেগুলারলি, এটা হলো প্লুরাল হয়েছে, তাই টেক ভার্বটা প্লুরাল। এবার নিচেরটা হি, শি, রহিম টেক সালাত রেগুলারলি,
এই যে হি সি এটা হচ্ছে আপনার হলো সিঙ্গুলার, এই যে ভার্বটাও হয়েছে সিঙ্গুলার, বুঝতে পেরেছেন? আচ্ছা, দ্য কাউ, এইটা দ্য কাউ একটি কাউকে বুঝাইছে, যে কারণে এই যে ভার্বটার সাথে সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে এস বাই এস যোগ হলে কী হয়, সিঙ্গুলার না প্লুরাল? হায়দার ভাই একটু বলেন, সারা শব্দ দেন, কী অবস্থা? আরেকজন কে যুক্ত আছেন আমার সাথে? যে যুক্ত আছেন মেসেজ করেন, কমেন্ট করেন। হায়দার ভাইয়ের সাথে আরেকজন কে আছেন কমেন্ট করেন। আচ্ছা, দ্য কাউ গিভ আস মিল্ক, এখানে দ্য কাউটা সিঙ্গুলার, কেন সিঙ্গুলার আমি বোঝাতে পারছি কি, একটি মাত্র, আর এখানে বলছে দ্য কাউ গিভ আস মিল্ক। তো এটা এর পরিবর্তে ইট বসানো যায়, যেই নাউনগুলোর পরিবর্তে ইট বসানো যায় সেগুলোর পরের ভার্বটিকে এস বাই ইএস বসাতে হয়। এবার আসুন, ডে কামস আফটার নাইট, এটাকে ইউনিভার্সাল ট্রুথ বলা হয়। দিনের পরে রাত আসে, তাই আসে না বলেন তো? দিনের পরে কি আসে? রাত। এটা ইউনিভার্সাল ট্রুথ, বৈষয়িক সত্য, ঠিক আছে? তারপরে ইউনিভার্সাল ট্রুথ হিসেবে আরেকটা আসছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাও আসছে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা রেগুলার একটা মানে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য সূর্য পূর্ব দিকেই তো উদিত হয়, পশ্চিমে তো আর হয় না। তো সত্য হওয়া, ইউনিভার্সাল ট্রুথ হওয়া, চিরন্তন সত্য হওয়াই তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। তো এই জন্য করে ভার্বের সাথে এস বাই এস বসেছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসেন আমরা পরবর্তীতে, অ্যাকর্ডিং টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, আমি যা দাগায় দিচ্ছি জাস্ট সেটা মুখস্থ করে ফেলবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসেবে আমি যারা আর এর মধ্যে যে কোনো একটা থাকবে, হয় আম থাকবে, নয়তো ইস থাকবে, নয়তো আর থাকবে, ভার্ব থাকবে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা কোন ভার্ব? ভার্বের ওয়ান শব্দটা যুক্ত থাকবে, এবং এক্সটেনশন হিসেবে যদি বাকি কোনো অংশ থাকে তাহলে থাকতে পারে। নোট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিম্নলিখিত শব্দগুলোর ব্যবহার দেখতে পাওয়া যেতে পারে, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, গ্র্যাজুয়ালি, এই শব্দগুলো। যদিও আমি এগুলো একটা রাইট ফর্ম ভার্বের পরিপূর্ণ ক্লাস নিয়ে দেখিয়ে দিব, সমস্যা নাই। তাহলে হায়দার ভাই আমরা কি দেখলাম? আমরা দেখতে পাচ্ছি যে টেন্সটাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে চলমান টেন্স, তাই না? বর্তমান চলমান, কোনো কাজ হচ্ছে, করতেছে, এরকম হবে। আচ্ছা, তো এই টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট থাকবে, কর্তা থাকবে, তারপরে অ্যামিজার হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে ভার্বের আইএনজি থাকবে, প্লাস এক্সটেনশন থাকবে। আচ্ছা, এবার আসুন দেখিয়ে দেই যে পার্সন কিভাবে আপনারা লিখবেন। আচ্ছা, যারা ন্যূনতম একটু জ্ঞান আছে তারাও কিন্তু আমরা জানি, আই এর সাথে আমরা ব্যবহার করি অ্যাম, প্রেজেন্ট টেন্সে আই অ্যাম রাইটিং আ লেটার। তারপরে পাস্ট টেন্সে যদি লিখি তাহলে আই ওয়ার রাইটিং আ লেটার, ঠিক আছে? তারপরে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখি তাহলে আই হ্যাভ রিটেন আ লেটার, তাই না? আই হ্যাভ রিটেন আ লেটার। যদি আমরা পাস্ট পারফেক্ট করি তাহলে আই হ্যাভ, ঠিক সেম, আই হ্যাড রিটেন আ লেটার, এইভাবে আমরা তৈরি করি। তো আমি এখানে বুঝিয়ে দিয়েছি এইভাবে যে আই শব্দটা ফার্স্ট পারসন, আর ওর সাথে যে এই শব্দগুলো যুক্ত হয়। আপনার এটা অ্যামটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, অ্যামটা প্রেজেন্ট টেন্সে, ওয়ারটা পাস্ট টেন্সে, হ্যাভটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। ঠিক একই রকম উয়ের ক্ষেত্রে হচ্ছে আর প্রেজেন্ট টেন্সে, ওয়ার হচ্ছে পাস্ট টেন্সে, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। ইউ যেটা আছে ইউ, সেই ইউ এর সাথে আর প্রেজেন্ট টেন্সে, ওয়ার পাস্ট টেন্সে, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। ঠিক সেম এখানেও তাই আছে, ঠিক আছে? এর কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে থার্ড পারসনের ক্ষেত্রে যে নিয়মটা মানতে হয় সেটাই হচ্ছে আমাদের দেখার। থার্ড পারসনের সিঙ্গুলারের ক্ষেত্রে হয় হচ্ছে আপনার হি, শি, ইটস, এই শব্দগুলো, অথবা এনি নেম, যে কোনো ধরনের নাম, হায়দার বলেন, মাসুম বলেন, রহিম বলেন, করিম বলেন, যেটাই বলেন, এই নামগুলোর সাথে ইজ বসে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, ওয়াজ বসে পাস্ট টেন্সে, হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর হ্যাড বসে পাস্ট পারফেক্ট টেন্সে। এইভাবে আমাদেরকে পার্সনটা বুঝিয়ে পড়তে হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, এগুলোকে সবগুলো সিঙ্গুলার বলা হয়, থার্ড পারসন সিঙ্গুলার। আর প্লুরাল বলা হয় শুধুমাত্র এই যে দে, এটাকে দে, এই দের সাথে আমরা আর বসে প্রেজেন্ট টেন্সে, ওয়ার বসে পাস্ট টেন্সে, হ্যাভ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাড বসে পাস্ট পারফেক্ট টেন্সে। এই
তো আমাদের স্ট্রাকচারটা কি ছিল একটু আরেকবার রিভিশন দেওয়া যাক। সেটা হলো যে রিভিশনটা ঠিক এরকম যে কি সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, ভার্বের আইএনজি থাকবে, এক্সটেনশন থাকবে। এটা কিন্তু আমাদের স্ট্রাকচার। আচ্ছা, ভার্বের সাথে আইএনজি আর অক্সিলারি ভার্ব এম ইজ আর, তাহলে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর থাকবে। আচ্ছা, এর আগেরটা একটু খেয়াল করি প্লিজ, আসুন দেখুন তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব ছিল? এই যে কোনো কিছু ছিল না, কিন্তু এখানে আমি বলে দিয়েছিলাম। এই যে খেয়াল করুন, আবার একটু দেখে দিচ্ছি। এই যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট আর বাকি অংশ যদি থাকে, তার মানে এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না। উদাহরণে আমরা দেখেছি যে কি উদাহরণ ছিল, যেমন এই যে আই মিস ইউ, শি সিংস আ নিউ সং, তারপর দে রিড বুকস। এখানে রিডের সাথে এস বাই এস কেন যোগ হয়নি? কারণ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। প্লুরাল মানে বহু বচন, এক বচন বহু বচন। যারা আরবিতে পড়েন তাদেরকে বলি, সেটা হচ্ছে অহেদ তাসনিয়া জমা যেভাবে পড়েন। তো এটা জমা নয়, এটা হচ্ছে অহেদ, এটা হলো জমা, এটা জমা, যে কারণে। আর যখন এই যে সিংসের সাথে ইএস কখন আসছে? কারণ এই যে শি শব্দটা হচ্ছে সিঙ্গুলার শব্দ, এক বচন, অহেদ শব্দ। আচ্ছা, এবার আসুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। এবার উদাহরণ খেয়াল করা যাক। উদাহরণে একটু ভালো করে খেয়াল রাখবেন। আতিকা একটা মেয়ে মানুষের নাম। একজন না দুইজন? একজন। তো একজন হয়েছে, তার মানে এটাকে সিঙ্গুলার বলা হবে ইংলিশে, সিঙ্গুলার। এই সিঙ্গুলার শব্দটা খেয়াল করে দেখেন, এই সিঙ্গুলার শব্দটা আতিকা ভার্ব তো আর গ্রহণ করতে পারে না। আমরা কি জানি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাম বসে, ইজ বসে আর বসে, তাই কি না? আচ্ছা, এই তিনটা বসে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এখন অ্যাম বসে আমরা জানি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, আর বসে হচ্ছে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, আর থার্ড পার্সনের প্লুরালের ক্ষেত্রে। আবারও বলি, অ্যাম বসে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, আর বসে প্লুরালের ক্ষেত্রে, যেটাই হোক, আর প্লুরালের ক্ষেত্রে। আর থার্ড পার্সনেরও প্লুরালেও বসে, ফার্স্ট পার্সনেরও প্লুরালে বসে, সেকেন্ড পার্সনেরও প্লুরালে বসে, থার্ড পার্সনেরও প্লুরালে বসে। কিন্তু ইজ শব্দটা, শুধুমাত্র ইজ শব্দটা কি হয়? থার্ড পার্সন সিঙ্গুলারে বসে। তাহলে এখানে আতিকাটা একটা মেয়ে মানুষ, একজন, যে কারণে ইজ আসছে। আতিকা ইজ মেকিং, খেয়াল করে দেখেন, আতিকা ইজ মেকিং। একটু দেখেন, আতিকা আসছে একজন নাম, ইজ আসছে একজন সিঙ্গুলার, যে কারণে ইজ আসছে সিঙ্গুলার ভার্ব। মেক শব্দটার পরে এই যে আইএনজি আসছে, তাহলে আমরা জানি সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের আইএনজি থাকলে কোন টেন্স হবে? ভার্বের আইএনজি। সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আতিকা ইজ মেকিং টি, আতিকা চা বানাইতেছে, তাই না? এটা তাহলে কি কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এইবার আসেন তার পরেরটা যেটা আমরা বলছি, সেটা হলো আওয়ার টিচার, আমাদের শিক্ষক। একজন না দুইজন? শিক্ষক ইজ টিচিং। এখানে খেয়াল করে দেখেন, একটু আওয়ার কিন্তু এখানে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে টিচার। এটা টিচার একজন, আমাদের শিক্ষক ইজ শিক্ষা দেন, টিচিং শিক্ষা দেন, আস ওয়েল আমাদেরকে অনেক ভালোভাবে। খেয়াল করে দেখেন, টিচার যেহেতু একজন, সেই জন্য ভার্বও হয়েছে একটি, মানে সিঙ্গুলার হয়েছে, আর এই যে টিচিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে আমরা আবারও বলি, সাবজেক্ট ভার্ব অ্যামিজার, এর মধ্যে ইজ সিঙ্গুলারে আর অ্যামটা ফার্স্ট পার্সন সিঙ্গুলারে, আর বাকি সকল ক্ষেত্রে আর প্লুরালে বসে। তাহলে আবার টিচার ইজ টিচিং আস ওয়েল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসুন, হি ইজ সলভিং দ্য সাম। হিটা কি? এই আতিকার হলো শি ছিল, কারণ সে গার্ল। আর এই জায়গায় রহিম বসতে পারে, হায়দার বসতে পারে, মাসুম বসতে পারে, যে কোনো কিছু। হিটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এর পরে যে ভার্বটা আছে, তাহলে সিঙ্গুলারের পরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসেছে,
ইজ। এরপরে যে কাজটা সেটা হলো ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা আবারও পেলাম সাবজেক্ট, ভার্ব, আর হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, আর হচ্ছে ভার্বের আইএনজি। কোন ফর্মুলা ফলো করে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইউ আর নট ডুইং রং। ইউ আর নট, এটা নেগেটিভ সেন্টেন্স দিছে যদিও, কিন্তু এখানে বোঝানোর জন্য। ইউটা কি বলেন তো? সেকেন্ড পারসন। কি পারসন? সেকেন্ড পারসন। একটু দেখে নিই আবারও। এই যে খেয়াল করে দেখেন, এই যে, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, এই যে সেকেন্ড পারসন, এই যে ইউ, এই যে ইউ, দেখেছেন? আর ফার্স্ট পারসনের এই যে ফার্স্ট পারসন আই, এই যে উই। আর আপনার হচ্ছে এই যে থার্ড পারসন। মনে আছে তো? মনে করে মুখস্থ করে ফেলে দেবেন, নোট করবেন, খাতায় নোট করবেন, খাতায় নোট করে পড়ে ফেলুন। বললাম তো 5 থেকে 6 মার্ক পাবেন টেন্স আর রাইট ফর্ম ভার্বের উপরে। সহকারী শিক্ষক নিবন্ধন এবং প্রভাষক নিবন্ধনে টেন্সের উপরে, টেন্স এবং রাইট ফর্ম ভার্ব। টেন্স ছাড়া আপনি কোনো টপিকই বুঝবেন না। যেমন ট্যাগ কোশ্চেন আসে, 2টা ট্যাগ কোশ্চেন থাকে, ট্যাগ কোশ্চেনে 2টাতে আপনার মার্ক থাকে আপনার হচ্ছে তাও তো অ্যাপ্রক্সিমেটলি 2 মার্ক, মানে প্রত্যেকটা এমসিকিউতে 1 মার্ক করে। রাইট ফর্ম ভার্ব 4টার উপরে আসে, 4টা 5টা 4টা, গত বছরে 4টা আসছিল, তার আগের বছর 5টা, তার আগের বছর 6টা আসছিল। ঠিক আছে? ট্রান্সলেশন, অনুবাদেও আপনাকে এই টেন্স করতে হবে। কাজেই কোনো প্রকার মিস দিবেন না, কোনো প্রকার মিস দিবেন না। খেয়াল করে দেখুন। তাহলে এরপরে ইউ শব্দটা আসছে, এটা হচ্ছে সেকেন্ড পারসন। আর আর শব্দটা কেন সেকেন্ড পারসনের সাথে? আর শব্দটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে আর শব্দটাই গ্রান্টেড হয়, গ্রহণ হয়। ঠিক আছে? তো ইউ আর নট ডুইং রং, ডুইং কেন হয়েছে আমরা জানি, সাবজেক্ট, ভার্ব, মানে ধরেন সেকেন্ড অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের আইএনজি। কখন হবে এটা বলেন তো? যখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমাদের এটাকে কি বলছি আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটা বিষয় খেয়াল করবেন, সেই বিষয়টা একটু খেয়াল করেন। সেটা হলো কি, এই অ্যামিজারের পরেই যে ভার্ব থাকলেই, মানে একটা শব্দ আইএনজি যুক্ত থাকলেই যে প্রণয় রয়, বন্ধু তুমি তো পারবাই, তুমি তো পারবাই, তুমি তো অনার্স কমপ্লিট করে ফেলছো, পারবা, সমস্যা নাই, তোমার তো পারারই কথা। দোয়া চাই, দোয়া চাই, প্রণয় রয় দোয়া চাই। আমি তো ভাবছি এই কি বলে, ভারতে পালাই গেলেন নাকি আপনারা। আচ্ছা, এই হলো অবস্থা। তারপরে খেয়াল করে দেখুন, ইটস এন্টারটেইনিং। এই যে টেইনিং শব্দটা, এন্টারটেইনিং, আমি এখানে নোটে বলে দিয়েছি, এগুলো অক্সিলারি ভার্বের পরে আইএনজি যুক্ত হলেই যে ভার্ব হবে তা নয়। এই শব্দগুলো জন্মগত সূত্রেই আপনার শুরু থেকেই, জন্ম থেকেই ভার্বের মানে আইএনজি যুক্ত শব্দ। এগুলোকে অ্যাডজেক্টিভ নাম বলা হয়, অ্যাডজেক্টিভ। এগুলো আমি 10-12টা শব্দ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, সেই শব্দগুলো দেখে নেবেন। এই শব্দগুলোর সাথে ভার্বের আইএনজি থাকলেই যে সেটা হচ্ছে আপনার, মানে শব্দের সাথে আইএনজি থাকলেই যে কন্টিনিউয়াস টেন্স হবে তা নয়। ইট ইজ এন্টারটেইনিং, এটি ছিল চমক, এটি ছিল মানে অত্যন্ত কি এন্টারটেইনার, তাই না? খুব মজার, খুশির, এরকম হবে সেন্টেন্সগুলো। তাহলে এটা ভালো করে বুঝে নিন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন অ্যাকর্ডিং টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাকর্ডিং টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কীভাবে পড়বো সেটা একটু দেখা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট থাকবে, কর্তা থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল থাকবে, মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল থাকবে, প্লাস বাকি অংশ যদি থাকে। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি, কোন ফর্মুলা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স জাস্ট মুখস্থ করে ফেলেন স্ট্রাকচারটা। এই 12টা স্ট্রাকচার আপনি 2 দিনে মুখস্থ করেন, মনে রাখবেন 6 মার্ক আপনার নিশ্চিত। টেন্সে 2 মার্ক, রাইট ফর্ম ভার্বে 4 মার্ক, 6 মার্ক নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। যদি খালি কোনো প্রকার শিক্ষাক্রম কোনোভাবে মানে চেঞ্জ না হয়, হবে না, এনটিএসসি কোনো চেঞ্জ হওয়ার কোনো আশা নেই। আর চেঞ্জ হলেও অনেক আগেই সেটা জানিয়ে দেয়। ঠিক আছে? চেঞ্জ হওয়ার কোনো নাই, সুযোগ সুবিধা নাই। কাজেই জাস্ট পড়ে ফেলেন। 6টা মার্ক এখানে কমন পাবেন, বলে দিলাম। 2 মার্ক টেন্সে আর 4 মার্ক হচ্ছে রাইট ফর্ম ভার্বে, টোটাল 6 মার্ক কমন পাবেন। 6 মার্ক মানে বুঝছেন তো? তাহলে 2টা ক্লাসে আপনি 6 মার্ক কমন পাওয়া মানে অনেক কিছু, বিশাল ব্যাপার। আচ্ছা, এবার দেখেন এরপরে যে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, মানে সেন্টেন্স। উদাহরণটা খেয়াল করুন। এখানে আমি বলেছি
সাবজেক্ট থাকবে হ্যাভেসের যে কোনো একটা থাকবে, হ্যাজ বসে সিঙ্গুলারে আর হ্যাভ বসে প্লুরালে। আমি কিন্তু এই যে পার্সনে আমি পড়াইছি, এই যে দেখুন, এই যে একটু ইরেজ করে দিতে হবে আমাকে। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই যে আই শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? আই মানে কি আমি, একজন না দুইজন? একজন। ওই শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। এখানে খেয়াল করে দেখেন, এই তো হ্যাড শব্দ আর হ্যাভ শব্দটা ব্যবহার করেছি। এই তো দাঁড়ান একটু, হ্যাঁ, এই তো আমি হ্যাভ আর হ্যাডটা ব্যবহার করেছি। সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভ হ্যাড বসে, হ্যাভ বসে প্রেজেন্টের ক্ষেত্রে, হ্যাড বসে, আর হ্যাড বসে কখন? পাস্টের ক্ষেত্রে। ঠিক একই জিনিস এই হ্যাভটা প্লুরালের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে, আর হ্যাডটা আপনার হচ্ছে ইয়ের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এখানে আই হ্যাজ কেন হবে না আমি বুঝাই দিবনি, সমস্যা নাই। কারণ আই এর সাথে সবসময় হ্যাভ ভার্বটা যায়, আর শুধুমাত্র সিঙ্গুলারের সাথে থার্ড পার্সনের এই সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু হ্যাজ হবে, হ্যাজ। ঠিক আছে? আর ইউ এর সাথেও হ্যাভ হবে, ইউ এর সাথেও হ্যাভ। আচ্ছা, এবার আসুন আমরা স্ট্রাকচারে চলে যাই। আচ্ছা, এখানে মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব বলতে এখানে ভার্বের 3টা করে ফর্ম আছে। তারপর ধরেন আমি একটা শব্দের উদাহরণ লিখে দিই, একটু জুম করি। আচ্ছা, দেখে নিন। সাপোজ লিখছি আমি রাইট। রাইট এটা একটা শব্দ, এটা একটা শব্দ। ওয়েটেন এটা একটা শব্দ। এই যে এটাকে বলা হয় ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে পিপি বলা হয়, ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল। এটাকে বলা হয় পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। আর এটাকে বলা হয় ভার্বের 1, এটাকে বলা হয় ভার্বের 2, আর এটাকে বলা হয় ভার্বের 3, V3। এইভাবে 3টা করে ভার্ব আছে। কনজুগেশন অফ ভার্ব বলা হয় যেটাকে, আমি দিয়ে দিব, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নাই, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মোটামুটি 10-15টা বা 20টার একটা শর্ট দিয়ে দিব, সেটা মুখস্থ করলে হয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসেন। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন আপনাদেরকে সলভ করাবো, তখন এগুলো সব পারবেন, পানি হয়ে যাবে ইনশাল্লাহ, পানির মতো হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করে দেখুন। তাহলে এখন উদাহরণে চলে আসি। আচ্ছা, হায়দার ভাই বুঝতে পারতেছেন তো স্ট্রাকচারগুলো? সাবজেক্ট থাকবে, হ্যাভেস থাকবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এটা হচ্ছে কোন টেন্সের? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এখন এই যে আই আসছে, আইয়ের সাথে কোন ভার্ব আসে? হ্যাভ আসছে। তারপরে ভার্বের 3, ডু ডিড ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান। ঠিক আছে? এই যে ডু ডিড ডান আসছে, ডুটা হচ্ছে ভার্বের 1, ডুকে বলা হয় ভার্বের 1, এটা ভার্বের 2, এটা ভার্বের 3। তাহলে এখানে ডান শব্দটা আসছে, হ্যাভের পরেই ভার্বের ডান আসছে, এটাকে বলা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে আইয়ের পরে আবার হ্যাভ আসছে, এই যে রিটেন আসছে, এটাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনাদেরকে বলে রাখি যে এটা এর আগের বার পরীক্ষায় আসছিল, 17তম আর 16তমতে, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আসছিল। কি সেটা? দে হ্যাভ হ্যাড দ্য নিউজ। বলছিল যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ কোনটিতে ফলো করেছে, ইংলিশে বলা হয়েছিল। তো এখানে দে হ্যাভ হ্যাড দ্য নিউজ। এই যে অনেকেই ভুল করে এই হ্যাড শব্দটা মনে করছে যে কি, এই হ্যাড শব্দটা এখানে ভার্ব হিসেবে আসছে, মূল ভার্ব হিসেবে। কারণ আমরা জানি, একটু দেখায় দিই, কারণ আমরা জানি যে হ্যাভের মূল ভার্ব 3টা, হ্যাড, সেম, হ্যাভ হ্যাড হ্যাড। ঠিক আছে? তাহলে দে হ্যাভ হ্যাড দ্য নিউজ, এটা প্লুরাল হয়েছে বিধায় আমাদের মাথায় অত কিছু নিতে হচ্ছে না। আপাতত শর্টকাটে যেভাবে আমরা শিখব, সেটা শেখার উপায় মাধ্যম হলো সিস্টেমটা কি, আমরা স্ট্রাকচারটা ফলো করব। এই স্ট্রাকচারটা কী কী লেখা আছে? সাবজেক্ট থাকবে, হ্যাভ আছে, যে কোনো একটা থাকবে, আর ভার্বের 3 থাকবে। সাবজেক্ট আছে, হ্যাভ আছে, তারপরে ভার্বের 3 আছে। সাবজেক্ট আছে, হ্যাভ আছে, ভার্বের 3 আছে। সাবজেক্ট আছে,
প্লুরাল সাবজেক্ট হ্যাভ আছে, ভার্ব আছে, ভার্ব থ্রি, সাবজেক্ট আছে, ভার্ব আছে, হ্যাভ থ্রি আছে। তার মানে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরে কি আছে সেটা ফ্যাক্ট না, পরেরটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আগেরটা, ঠিক আছে? আগেরটা দেখে আপনাকে টেন্স নির্ণয় করতে হবে। এবার আসুন অ্যাকর্ডিং টু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, দেখি আর কিছুক্ষণ চালানোর পরে দরকার পড়লে আর দুইটা আরেকদিন আলোচনা করব। একসাথে অতগুলো পড়া নেওয়া যাবে না, মাথায় সমস্যা হতে পারে, অনেক বোঝারও ব্যাপার থাকে। তো দেখুন এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকবে, হ্যাভ বিন থাকবে, হ্যাজ বিন থাকবে, হ্যাজ বিন সিঙ্গুলারে, হ্যাভ বিন প্লুরালে, তাই না? আচ্ছা, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর বাকি অংশ যদি থাকে তাহলে দিতে পারেন। যেমন এখানে উদাহরণটা খেয়াল করেন, হি হ্যাজ বিন ওয়ার্কিং, এই তো ওয়ার্কিং আসছে ভার্বের সাথে আইএনজি, এই যে হ্যাজ বিন বসেছে, আর আজ সামনে সাবজেক্ট, কাজে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে নোটে আমি বলে দিয়েছি, একটা নোট দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময় উল্লেখ থাকলে ব্যাপক সময় পিরিয়ড অফ টাইমের পূর্বে ফর বা নির্দিষ্ট সময়ের পূর্বে পয়েন্ট অফ টাইম সিন্স বসে। নির্ধারিত টাইম বলতে কি বোঝাইছে? ইট হ্যাজ বিন ড্রাজলিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা কি পয়েন্ট অফ টাইম না? একটা নির্ধারিত টাইম না? নির্ধারিত টাইম, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে এখানে যে সিন্স বসেছে। আর এটাতে এই যে ইট হ্যাজ বিন ড্রাজলিং, এই যে শব্দটা, ইট হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, ড্রাজলিং হচ্ছে মূল ভার্ব। আশা করি বুঝতে পারছেন। আর মর্নিং শব্দটা, এখানে মর্নিং শব্দটা হচ্ছে নাউন, তাই না? সকালবেলা, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন এই যে শি হ্যাজ বিন ফাস্টিং ফর আ উইক, সে এক সপ্তাহ ধরে রোজা আছে, এক সপ্তাহ ধরে রোজা আছে বা উপবাস করছে। এটাকে প্রধানত আমরা বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর এখানে এই যে ফর, অনেক সময় ধরে, মামার বাড়িতে যায় না সেই 3 বছর, দীর্ঘ 3 বছর থেকে, তাহলে এই যে 3 বছর থেকে যাচ্ছেন না, বা লং টাইম, লং টাইম। মেইন কথা আমি আপনাকে একটা ক্লু দিই, সেটা হলো যে দিনের মধ্যে সংঘটিত হলে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ভাত খাচ্ছে, সকাল থেকে রান্না হচ্ছে, দিনের মধ্যেই যদি শেষ হয়ে যায় তাহলে সেটার পূর্বে যুক্ত করবেন সিন্স। এছাড়া 2 দিন ধরে, 3 দিন ধরে, তাহলে সেগুলোকে হবে ফর। আশা করি বুঝতে পেরেছেন। যেমন এখানে উদাহরণটা খেয়াল করে দেখেন, উদাহরণগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে একটা উদাহরণ হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং অল ডে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। শি হ্যাজ বিন অ্যাক্টিং সিন্স 2015, 2015 সাল থেকে কী করতেছে? আপনার অ্যাক্টিং করতেছে, নির্ধারিত একটা সময়, তাই না? দে হ্যাভ বিন প্রিপেয়ারিং, ইউ হ্যাভ বিন টেলিং, আই হ্যাভ বিন স্টাডিং, শি হ্যাজ বিন রাইটিং, উই হ্যাভ বিন স্টাডিং। এই ছিল আলোচনা। এবার আমি আমার সবগুলোকে এক জায়গায় করে দিয়েছি, এটা স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে সুন্দর করে মুখস্থ করবেন, করে আপনাদের ওয়াইফকে হোক বাচ্চাকে হোক ধরতে বলবেন, যে ধরো তো দেখে আমি এটা পারি কি না। এটা স্ক্রিনশট দিয়ে নেন, শুধুমাত্র এটা, এই যে এই লাইনটা। এখন দেখেন এটা কিভাবে পড়বেন, আর এটা পার্থক্যটা কোথায়। আমি এখানে লিখে দিয়েছি, নো দ্য স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারাল পার্থক্যগুলো আমরা শিখব বা শিখি, জানো। এখন তোমরা এই সম্বন্ধে জানবা, কী সম্বন্ধে দেখা যাক। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে সাবজেক্ট থাকে, ভার্ব 1 থাকে, আর অবজেক্ট থাকে। তিনটা কালার দিয়ে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, তাহলে এটা আমরা জানবো কি, এটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সাবজেক্ট 1 থাকবে, মানে সাবজেক্ট থাকবে, ভার্ব 1 থাকবে, মানে ভার্বের 1 বেস ফর্ম, আর থাকবে অবজেক্ট। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে, অ্যাম ইজারের মধ্যে যে কোনো একটি থাকবে, পার্সনের ওই যে ইয়েটা যেটা আমি শখ দিয়ে দিয়েছি ওটা ভালো করে পড়ে নেবেন। আর ভার্ব 1 থাকবে, দাঁড়ান এক সেকেন্ড, আপনার ভার্ব 1 থাকবে, আর হচ্ছে আইএনজি যুক্ত থাকবে, ভার্ব 1-এর সাথে আইএনজি যুক্ত থাকবে। এ ছিল হচ্ছে এটা ছিল কোন টেন্স বলেন তো? এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
এরপরে আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও সেম, সাবজেক্ট থাকবে শুরুতে, হ্যাভ ভার্ব অথবা হ্যাজ ভার্ব থাকবে। আমি এখানে লিখে দিয়েছি, হ্যাভ প্লুরালে ব্যবহার হয়, হ্যাজ সিঙ্গুলারে ব্যবহার হয়। তারপরে কি হবে, দাঁড়ান এক সেকেন্ড, আবার কালারটা ভুল হয়ে গেছে, কালারটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এই যে এই কালারটা, এটা হলো ভার্ব। শ্যামলা কালার যেগুলো দিয়ে দিয়েছি এগুলো অক্সিলারি ভার্ব বলা হয়, আর যেটা রেড কালার দিয়েছি সেটা সাবজেক্ট, আর যেটা হলুদ দিয়ে দিয়েছি সেটাকে বলা হবে মূল ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে চলে আসেন, এটা যেটা পড়লাম আমরা এতক্ষণ সেটাকে বলবো আমরা কি, কোন টেন্স বলুন তো? এটাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লাস্ট আলোচনা, লাস্ট অ্যান্ড সবার লাস্ট, একদম লাস্টে খেয়াল করে দেখেন। সাবজেক্ট হচ্ছে প্রথমে বসবে, তারপরে হ্যাভ হ্যাজ আর বিন বসবে সাথে, হ্যাভ হ্যাজের সাথে বিন। আবার কালার ভুল করছি, আচ্ছা কালার দিয়ে দিচ্ছি আবার একটু একটু। আচ্ছা, তারপরে আমরা এখানে এখানে খেয়াল করে দেখুন, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বিন, এটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, আর মূল ভার্বের সাথে আইএনজি বসেছে, এটা হলো আপনার মূল ভার্ব। এই ছিল আপনার টোটালে হচ্ছে একটা টেন্সের শুধুমাত্র প্রেজেন্ট। এই যে শুরুতে আমি একটু ইন্ডিকেট করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে শুরুতে এই যে প্রেজেন্ট লেখা দেখেছেন, প্রেজেন্ট শুরুতে লেখা আছে প্রেজেন্ট, এটা পুরোটা ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলস, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার ছিল। মুখস্থ করে ফেলেন, স্ট্রাকচার সহ মুখস্থ করে ফেলেন। এবার উদাহরণগুলো একটু খেয়াল করা যাক। আমি এখানে উদাহরণের আমি তুলে ধরেছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ এই যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস বসছে, এটাকে বলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যে হি ইজ সলভিং, একটু কালার দিয়ে চেঞ্জ করে দিই, হি ইজ সলভিং দ্য সাম, এই যে ইজ আসছে প্লাস সলভিং আসছে, এটাকে কন্টিনিউয়াস বলা হবে। তারপরে আপনার হি ইজ সলভিং দ্য সাম, এটা কন্টিনিউয়াস। এই যে ইউ আর নট ডুইং, এখানেও কন্টিনিউয়াস টেন্স। এবার এখানে আমি আই লিখতে ভুলে গেছি, সম্ভবত এখানে আই হবে বা আই বা ইউ হবে, ঠিক আছে, আই হ্যাভ ডান। আচ্ছা, এটা একটু দেখে নেবেন। তারপরে এখানে আবার আপনার কালো কলমটা দেই, আই হ্যাভ, আমি আবার বলছি 4 নম্বর উদাহরণটা, এখানে আই বা ইউ দিবেন, সমস্যা নাই, যে কোনো একটা আই বা অথবা ইউ। আই হ্যাভ ডান ব্যাডলি ইন দ্য এক্সাম, এখানে এই যে হ্যাভ আসছে প্লাস ডান, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে আবারও দেখুন, এই যে আই হ্যাভ ডান মাই ডিউটি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন আই আসছে, হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা থাকবে, আছে হ্যাভ আর ভার্বের 3 আছে, তাহলে এটাকে এগুলোকে প্রেজেন্ট পারফেক্ট বলে। আর এর আগে সাবজেক্ট আসছে, অ্যামিজারের যে কোনো একটি আসছে, ভার্বের সাথে আইএনজি আসছে, এটাকে কন্টিনিউয়াস বলে। আর এখানে কোনো কিছু নাই, খালি নিয়ম মানছে যে ভার্বের সাথে এস বা ইএস হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার আসেন, এই যে হ্যাভ বিন সহযুক্ত হওয়া, হ্যাজ বিন সহযুক্ত হওয়া প্লাস ভার্বের আইএনজি, এই যে ভার্বের আইএনজি, এগুলো থাকলে আমরা কি বলবো, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। যদিও ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তো আমরা চেষ্টা করব এই উদাহরণগুলো খুব সুন্দর করে বোঝার এবং সেই উদাহরণগুলো বুঝে শুনে অ্যান্সার করার। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। সেই সঙ্গে বলে রাখি, সহকারী শিক্ষক নিবন্ধন ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হতে 01516335048 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের সকল প্রকার শীট সাজেশন রেডি আছে, ইনশাআল্লাহ রেগুলার আমরা ক্লাস নিচ্ছি। ক্লাস নিয়ে ক্লাস শেষ করে আমরা সকল পিডিএফ দিই এবং প্রত্যেক দিন ক্লাসের পরে আমরা একটা করে পরীক্ষা নিই। হায়দার ভাই সোহাগ ভাই যারা উপস্থিত আছেন তাদেরকে বলে রাখি, আগামীকাল আপনাদের এই টেন্সের উপরে একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উপরে একটা পরীক্ষা হবে। আজকের ক্লাসটা ভালো বুঝতে পারলাম,
আলহামদুলিল্লাহ ঠিক আছে, হয়তো বুঝতে পারলাম না লিখছেন, সমস্যা নাই। যাই হোক, ক্লাসটা আবার দেখবেন। আমি ইউটিউবে এটা আপলোড করব, ক্লাসটা আবার দেখবেন, তাহলেই হবে। ইউটিউবে আপলোড করলে সেটা আর নেটের সমস্যা হবে না। আপনি পজ করতে পারবেন, প্রশ্ন করতে দেখতে পারবেন, যেহেতু আপনার প্রশ্ন করাই আছে, জানাই আছে কোথায় কোথায় কী কী সমস্যা। ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে, কোনো একটা ক্লাসে ইনশাআল্লাহ। আগামী ক্লাস আছে আমাদের জিকে ক্লাসের উপরে, জিকে। আগামীকাল আমাদের ইংলিশের টেন্সের উপর পরীক্ষা হবে, প্রেজেন্ট টেন্সের উপরে। তারপরের দিন জিকে ক্লাস আছে, সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা ক্লাস আছে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মা আসসালাম, আল্লাহ হাফেজ।